প্রত্যেকটা স্টুডেন্টের অন্য পাশের স্টুডেন্টের থেকে তার ব্রেন আলাদা এবং তার যে ইনার কোয়ালিটিস সেটা আলাদা হওয়ার সম্ভাবনা থাকে। তার পড়াশুনো নেওয়ার ক্ষমতা বা নেওয়ার কায়দা আলাদা হতে পারে। এই প্রত্যেকটা জিনিসকে তুমি যদি ঠিকঠাক মতন আইডেন্টিফাই না করে তাকে পড়াতে যাও, তাহলে আলটিমেটলি সে কিন্তু তার পুরো ক্ষমতাটা কোনো দিন ব্যবহার করতে পারবে না। ওয়েলকাম টু পাশে আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হয়তো আমরা প্রত্যেকেই অল্প বিস্তর সবাই এই সমস্যাটার সম্মুখীন হয়েছি, অ্যাটলিস্ট আমি তো হয়েছি। এবার কারোর ক্ষেত্রে এই সমস্যাটা হয়তো বড্ড বেশি এবং সেটা অনেক দিন ধরে হচ্ছে, বা কারোর ক্ষেত্রে হয়তো জাস্ট কিছুক্ষণের জন্য এসছে, কিছু দিনের জন্য এসছে, তারপর সেটা চলে গেছে জীবন থেকে। কিন্তু সমস্যাটা যখন বড্ড বেশি আসে এবং অনেক দিন ধরে চলে, তখন কিন্তু আমাদের একটা প্রশ্নের জায়গায় দাঁড় করিয়ে দেয় যে আমরা কি করব। সমস্যাটা হলো, আমাকে আমার টিচার বলছেন এবং ইভেন আমার বাড়ির লোকরাও বলছেন যে আমার দ্বারা পড়াশোনাটা হবে না। এবার এই কথাটা শোনার পর এবং সেটা বারবার বারবার প্রতিদিন শোনার পর আমার যে মনের অবস্থা, সেটার থেকে আমি কি করে বেরোবো এবং আমি কি করে নিজেকে আবার প্রমাণ করব যে এটা আমার দ্বারা হবে, এবং শুধু এটা নয়, অনেক কিছুই আমার দ্বারা হবে। আর সেই জন্য এই সমাধানের জন্য আমাদের যাকে দরকার তিনি হচ্ছেন প্রশান্ত দা। প্রশান্ত দা, আপনি তো শুনলেন আমাদের সমস্যাটা কি, এবার আপনার এই ব্যাপারে কি মতামত? এটা না খুব ভয়ঙ্কর সমস্যা। প্রথমেই বলি, সমস্যাটা সত্যি, যদি কোনো একটা সমস্যাকে আমরা সত্যিকারের সমস্যা বলে মানি, তাহলে এইটা হলো তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটা সমস্যা। যে আমি যার থেকে শিখতে যাচ্ছি বা যাদের সংস্পর্শে আমি আছি, মানে বাড়ির লোকজন বা টিচার্স, তারাই আমাকে বলছেন আমার দ্বারা কিছু হচ্ছে না। প্রথম কথা আমি বলি, একটা মানুষের কিছু হবে না এই কথাটারই কোনো অস্তিত্ব নেই। একটা মানুষের কিছু হবে না এই কথাটারই অস্তিত্ব নেই। গন্ডগোলটা অন্য জায়গায়, গন্ডগোলটা শিক্ষা পদ্ধতিতে, বা যিনি শেখাচ্ছেন বা যিনি আমাকে উপরে উঠিয়ে নিয়ে যাওয়ার আলটিমেট চেষ্টাটা করছেন তার শেখানোর পদ্ধতিতে। আমি যখন টিচার হব, আমি যখন কাউকে বলবো তোর দ্বারা কিছু হবে না, তার মানে এই ব্যর্থতাটা কিন্তু সে ছাত্র বা ছাত্রী নয়, ব্যর্থতাটা আমার। আমি শেখাতে পারছি না, ফলে আমার একটা ফ্রাস্ট্রেশন হচ্ছে যে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। সেই ব্যর্থতার সেই ফ্রাস্ট্রেশনটাকেই আমি অন্যদিকে আঙুল ঘুরিয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি যে আমি ঠিক আছি, অন্য যে শিখতে এসছে সে ভুল, যেহেতু সেটা দুর্বল জায়গা। এই প্রসঙ্গে মানে আমি একজন টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে আর কি জিজ্ঞেস করতে চাই আপনাকে, যে ধরুন আজকে যখন আমি যখন কোনো একটা স্টুডেন্টকে বলছি যে তোমার দ্বারা পড়াশোনাটা হবে না, তার মানে কি এইটা বলতে চাইছে টিচার যে তার দ্বারা কোনো কিছুই হবে না, নাকি স্পেসিফিক্যালি পড়াশোনাটাই হবে না? তার কারণ হচ্ছে যে পড়াশোনা অনেক এরকম হয় যে একটা বাচ্চার ক্ষেত্রে পড়াশোনা হয়তো সে হয়তো অতটা তার মনোযোগ নয়, কিন্তু আরো অনেক ক্রিয়েটিভ বিষয় রয়েছে যেগুলোতে সে হয়তো সাংঘাতিক শার্প এবং সেগুলোতে তার হয়তো অনেক বেশি ইন্টারেস্ট। তাহলে এক্স্যাক্টলি এটাও হতে পারে যে পড়াশোনাটা সত্যিই তার দ্বারা হচ্ছে না, কিন্তু সেই জায়গায় সে হয়তো অন্য দিকে তার অনেক বেশি স্কিল রয়েছে। তো এই ভাবনাটা কি একটা টিচার এই বিষয়গুলো যে টিচার ভাববেন তার মুখ থেকে এটা কখনোই বেরোবে না তোর দ্বারা কিছু হবে না। এটা অত্যন্ত মজার কথা। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের শিক্ষা পদ্ধতিতে অনেকগুলো খামতি রয়ে গেছে। মানে আমাদের বলতে অস্বস্তি হলেও এটা আমাদের মেনে নেওয়া, যত তাড়াতাড়ি আমরা মেনে নেব তত তাড়াতাড়ি ভালো হবে। তার কারণ সেই খামতিগুলো পূরণ কিন্তু শুধু টিচারের দ্বারা হবে না, সেক্ষেত্রে বাড়ির যারা গার্জিয়ান আছেন তাদেরও কিন্তু সেই বিষয়টা খুব ওয়াকিবহাল হতে হবে যে এই এই খামতিগুলো আমার ছেলে বা আমার মেয়ের হচ্ছে, এই খামতিগুলো আমি এই এইভাবে পূরণ করব।
যে কোনো একটা খামতি পূরণ করতে গেলে সেই সমস্যা সম্বন্ধে খুব ভালোভাবে জানার দরকার পড়ে। তুমি যে কথাটা বললে সেই কথাটা হলো অত্যন্ত জরুরি কথা, যে একটা মানুষ প্রত্যেকটা বিষয় এক্সপার্ট হতে পারে না। তার কিছু ইনেট কোয়ালিটিস থাকে। এই ইনেট কোয়ালিটিস এর উপরে ডিপেন্ড করে যদি তার ট্রেড, তার পড়াশোনার পদ্ধতি, তার কার্যপদ্ধতি এগুলোকে তৈরি করা হয় বা প্ল্যান করা যায়, তাহলে সেই মানুষটা যা মানে রেজাল্ট দেখাবে, যেভাবে শাইন করবে ভাবা যাবে না। কিন্তু যদি এই জায়গাটাকে আমরা না ধরতে পারি তাহলে কি হবে, তাহলে আমরা তার সঙ্গে একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে বিহেভ করতে চাই। যেমন ধরো আমার ছেলে কোনো একটা কোচিং সেন্টারে পড়াতে গেছে, সেই টিচারের কাছে যারা পড়ে সাধারণভাবে ভালো রেজাল্ট করে, তবেই তো আমি সেই কোচিং সেন্টারে আমার ছেলেকে পাঠিয়েছি এবং এই এক্সপেকটেশন নিয়ে পাঠিয়েছি যে আমার ছেলে ওখানে পড়লে আমার ছেলেও একটা ভালো রেজাল্ট করবে। এবার টিচারের দিক থেকে তুমি যদি ভাবো তাহলে দেখবে টিচার যখন দেখছেন যে যে লেভেলে তিনি পড়াচ্ছেন সেই লেভেলে তার প্রস্তুতি ছিল না বা নেই বা কোনো জায়গায় ধরতে অসুবিধা হচ্ছে, সেই অসুবিধাটাকে দূর করার পরিবর্তে তিনি যদি তাকে প্রেসারাইজ করতে থাকেন, মানে সেই স্পেসিফিক স্টুডেন্ট থাকে, তাহলে কি হবে, তাহলে সে আরো চোখ হয়ে যাবে। সে তখন পাশাপাশি যে তার মেটরা রয়েছে তার সঙ্গে সে একটা দূরত্ব তৈরি করবে, মানসিকভাবে দূরত্ব তৈরি করবে, একটা লজ্জা এসে তাকে ঘিরে ধরবে। এইগুলো কিন্তু আমরা টিচারের এক্সপেক্টে বলছি যে মূল সমস্যাটাকে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ওভারলুক করে দেওয়া হয়। আমরা একটা গতানুগতিক পদ্ধতিতে তাকে পড়ানোর চেষ্টা করব এবং যদি সে সেটাকে ধরতে না পারে তাহলে আমরা কিন্তু তাকে দাগিয়ে দেব যে তোমার দ্বারা কিছু হচ্ছে না। কারণ পরবর্তী ক্ষেত্রে একদম জেনারেলিস্ট এটাই তো হয়ে আসছে। আমরা কটা জায়গায় দেখি যে একটা ব্যাচে একটা ছেলে পড়ছে, স্কুলগুলোতে কটা জায়গায় দেখি যে একটা ক্লাসে একটা ছেলে বা একটা মেয়ে পড়ছে, তার কিছু অসুবিধা হচ্ছে, সে সেই লেভেলটাকে টাচ করতে পারছে না, তাকে নিয়ে আলাদা করে তার জন্য একটা রুটিন করে, তার জন্য একটা প্ল্যান করে তাকে পড়িয়ে দেওয়া কটা জায়গায় দেখি। এগুলো সিনেমায় দেখা যায়, আমাদের ক্ষেত্রে সম্ভব হয়। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের গার্জিয়ানের অনেকটা বেশি রেসপন্সিবিলিটি? মানে ধরুন এখন যা শিক্ষা ব্যবস্থা, মানে সেটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না ইনফ্যাক্ট, তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের ছেলে মেয়ের এই ব্যাপারটা, অর্থাৎ কিসে তার ইন্টারেস্ট, সে যখন পড়াশোনাটা করছে তার কোন জায়গাটাই তার সমস্যাটা হচ্ছে, কেনই বা সে পড়াশোনাটা ঠিকমতো তার বয়সী সমবয়সী আর বাচ্চাদের রেসপেক্টে ঠিকমতো করতে পারছে না বলে আমাদের মনে হচ্ছে, এই জায়গাটাতে তাকে গাইড করার যে প্রসেসটা, এবং যেটা আপনি বললেন যে তাকে আলাদা করে ওই জায়গাটা থেকে বের করে নিয়ে এসে তার জন্য আলাদা করে সময় দেওয়া, সেটা হয়তো কোথাও আমাদের স্কুল সিস্টেমে বা আমাদের প্রাইভেট টিউটরের সিস্টেমে বোধহয় টিচার হয়তো অতটা দিতেও পারবেন না, কিন্তু সেটা তো আমাদের গার্জিয়ানদের একটা বোধহয় রেসপন্সিবিলিটি থাকে এই জায়গাটায় তাকে নিয়ে যাওয়া। মানে আমি একটা কথা বলি, শিক্ষা পদ্ধতিতে নিয়ে কিন্তু আমার খুব একটা বিশেষ কিছু বলার নেই। মানে শিক্ষা পদ্ধতি বলতে বলছি যে যা যা জিনিস, যে যে সাবজেক্ট, যে যে প্যাটার্নে পড়ানো হয় বা যে সিলেবাসে পড়ানো হয়, এই সম্বন্ধে কিন্তু আমার খুব একটা বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে শিক্ষার পদ্ধতি নিয়ে, কিভাবে শেখানো হচ্ছে। দেখো তুমি যেটা বলছো যে শিক্ষা পদ্ধতি না, শিক্ষা ব্যবস্থার কথা তুমি বললে। শিক্ষা ব্যবস্থা অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে পাঠ্যক্রম, আমাদের যে পাঠ্যক্রম চালু আছে সে পাঠ্যক্রম নিয়ে কিন্তু আমার খুব একটা বক্তব্য নেই, সেটা ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি সেটা হলো শিক্ষা পদ্ধতি। এইবার দেখো একটা স্কুলে 40 জন, আমি যদি সেই রেশিওটাকে ধরি, 40 জন স্টুডেন্টের এগেইনস্টে একজন টিচার। মজাটা হচ্ছে যে মানে আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে প্রত্যেকটা মানুষের ব্রেনের সঙ্গে অন্য কোনো মানুষের ব্রেনের ঠিক মিল নেই, এবং সেক্ষেত্রে তার শেখার পদ্ধতি মানে কিভাবে সে তাকে পড়ালে সে শিখতে পারবে। কাউকে জোরে পড়ালে সে ভালো শেখে, কাউকে লিখে পড়ালে সে ভালো শেখে। মানে আইকিউ লেভেলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি বলছি শিক্ষা পদ্ধতি সে কিভাবে নেবে। কতগুলো শিক্ষা পদ্ধতি আছে, যেমন তোমার কাউকে তুমি যদি জোরে পড়তে বলো, সে যদি নিজের কানে নিজের পড়াটা শুনতে পায়, অডিটরি লার্নার বলে এদের, হ্যাঁ, তাহলে সে ভালো শেখে, ভালো স্পিডে শিখতে পারে, মনে রাখতে পারে। কেউ কেউ আবার মনে মনে পড়লে, সাইলেন্ট লার্নার বলি আমরা এদের, মনে মনে পড়লে তার ভালো। এবার
যারা সাইলেন্টলি পড়তে চায় তাদের যদি তুমি জোরে জোরে পড়তে বলো, আমরা যেমন ছোটবেলা পড়েছি জোরে জোরে পড়, যাতে তোর কথা তুই নিজে শুনতে পাস, এসব তো আমরা ছোটবেলা থেকে শুনেছি। হ্যাঁ, বা একবার লেখা 10 বার পড়ার সমান। এইগুলোর না আলটিমেটলি একটা মানে কি বলবো জেনারেলাইজ একটা ফর্মুলা চালু আছে যেগুলোর কিন্তু খুব একটা এফেক্টিভ নয়। অর্থাৎ একটা স্টুডেন্ট, আমি যেটা পরিষ্কার করে বলতে চাইছি, দর্শকদেরও বলতে চাইছি বা যারা শুনছেন তাদের, যে প্রত্যেকটা স্টুডেন্টের অন্য পাশের স্টুডেন্টের থেকে তার ব্রেন আলাদা এবং তার যে ইনার কোয়ালিটিস সেটা আলাদা হওয়ার সম্ভাবনা থাকে। তার পড়াশুনো নেওয়ার ক্ষমতা বা নেওয়ার কায়দা আলাদা হতে পারে। এই প্রত্যেকটা জিনিসকে তুমি যদি ঠিকঠাক মতন আইডেন্টিফাই না করে তাকে পড়াতে যাও, তাহলে আলটিমেটলি সে কিন্তু তার পুরো ক্ষমতাটা কোনো দিন ব্যবহার করতে পারবে না। এবার একবার ভেবে দেখো যে 40 জন স্টুডেন্ট, একজন টিচার, 45 মিনিট ক্লাস, এইটা কতটা সম্ভব? এটা কিছুটা করতে পারেন কোথায়, যিনি গৃহশিক্ষকতা করছেন তিনি এটা করতে পারেন যদি তার এই সম্বন্ধে সম্যক জ্ঞান থাকে। কিন্তু আজকাল যে পদ্ধতিটা হয়ে গেছে, সে পদ্ধতিটা হয়ে গেল কোচিং সেন্টার, ব্যাচে পড়বে। ব্যাপারটা সেখানেও তো একই রকম হয়ে দাঁড়ালো। তাহলে মূল দায়িত্বটা কোথায় চলে আসছে? মূল দায়িত্বটা চলে আসছে কিন্তু আলটিমেটলি বাবা মায়ের উপর। বাবা বা মা যিনি তাকে কেয়ার করছেন, কেয়ার গিভার আমরা যাদের বলি, তাকে কিন্তু এই পুরো ব্যাপারটা সম্বন্ধে জানতে হবে যে আমার ছেলের মাল্টিপল ইন্টেলিজেন্স কি আছে, আমার ছেলে বা মেয়ের পড়াশুনোর পদ্ধতিটা কি হওয়া উচিত, কিভাবে সে শিখবে, কিভাবে সে মনে রাখবে, কতটা মনে রাখবে, কোন জায়গায় তার খামতি থেকে যাচ্ছে, কোন কোন জায়গায় সে খুব স্ট্রং আছে। এই পুরো জিনিসটা তুমি যদি না জানো, তার জন্য কিন্তু স্পেশাল প্ল্যান তৈরি হবে না। আর স্পেশাল প্ল্যান যতক্ষণ না তৈরি হবে, সে কিন্তু তার ঠিকঠাক মাইলেজ কিন্তু সে পারবে না। তার মানে এখানে বাবা মারই অ্যাকচুয়ালি মেইন দায়িত্ব। এইবার কি হয়, আমরা যে মূল প্রশ্নটা ফেরত যাচ্ছি, যে প্রথমে যে প্রশ্নটা নিয়ে শুরু করেছিলাম, যে আমাকে সবাই অভিযোগ করছে, আমাদেরকে সবাই আঙুল দিচ্ছে, আমার দ্বারা কিছু হবে না। এইবার তুমি চিন্তা করো এইটা কেন হচ্ছে। তার কারণ হচ্ছে যে পদ্ধতিতে আমি কোনো স্যারের কাছে পড়তে গেলাম, ব্যাচে বা স্কুলে পড়তে গেলাম, বা যার কাছে পড়ছি, তিনি যে পদ্ধতিটা পড়াচ্ছেন সেই পদ্ধতিটা আমার সঙ্গে ম্যাচ করছে না। তো তাহলে আমি কিভাবে করব? দোষটা তো আমার নয়, আমার খামতি। এই গ্যাপটা যদি পূরণ করা না হয়, তাহলে তো আমার দিকে আঙুল তুলে লাভ নেই। আর এই গ্যাপটা যদি পূরণ করা হয়, মজার কথা হলো কারোর দিকে আঙুল তোলার কোনো প্রশ্নই থাকবে না, সে দৌড়বে। কিন্তু প্রশান্তদা, এটাও তো ঠিক যে ধরুন অনেক ক্ষেত্রে বাচ্চারা যেটা করে আর কি, সেটা তারা হয়তো তাদেরকে হয়তো সঠিক পরিবেশও দেওয়া হলো এবং তারা হয়তো ওই পদ্ধতিতেই শেখার যোগ্যতা তাদের রয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় নেগলেক্ট করছে। এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলছি ঘটনা। কিন্তু মানে বাচ্চাদের মধ্যেও তো একটা পড়াশোনা নিয়ে একটা ভীতি বা ধরুন এই ব্যাপারটা তো রয়েছে। আচ্ছা, একটা বাচ্চাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করি, কিভাবে করি? মানে কোন অর্থে আপনি ডায়াগনোসিস বলছেন? তুমি যে একটা বাচ্চার একটা পড়ায় ভীতি আছে, এই যে ভীতিটা তার আছে, এটা আমি বুঝলাম কি করে? এটা সাধারণভাবে যেটা আমাদের মনে হয় যে পড়াশোনার যে সাধারণভাবে যেটা মনে হয় এটাই হচ্ছে আসল কথা। আমাদের যেটা মনে হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ আমরা যে প্যাটার্নে চলে এসেছি, আমরা তার উপরে বেস করেই কিন্তু তাকে ডায়াগনোসিস করতে যাচ্ছি না। বা ধরুন সেক্ষেত্রে হয়তো যে টিচারদের কাছে পড়তে যাচ্ছে বা স্কুলের থেকে তো আমরা একটা ফিডব্যাক পাচ্ছি, মানে আমরা ধরে নিচ্ছি যে প্রফেশনালি যারা জানেন পড়াশোনাটাকে তারা ওকে পড়াচ্ছে, ফলে তারাও যখন ওর সম্পর্কে একটা ফিডব্যাক দিচ্ছে, বা আলটিমেটলি দেখুন আমাদের তো সবই রেজাল্ট ড্রিভেন একটা ব্যাপার, যে রেজাল্ট যদি ওর ভালো হচ্ছে না, বা হয়তো পড়াশোনার আওয়ার্সটাও কমে যাচ্ছে, বা পড়তে বসে উসখুস করছে, এই যে ব্যাপার, অনেকগুলো লেয়ারে কথা বলছো, আমি ছোট ছোট করে ভেঙে কথা বলছি। তুমি প্রথমে বললে যারা পড়াশোনাটা জানেন, বেশ, তুমি কি এটা বিশ্বাস করো বা এটা কি কখনো সম্ভব? যারা পড়াশোনা জানেন অর্থাৎ যারা স্কলার, তারা মানে ঠিকঠাক আদর্শ শিক্ষক? না, আমি বলতে চাইছি ধরুন যেই স্কুলে বা যেই টিউশনসে আমি তাকে পাঠাচ্ছি, সেখানে যারা প্রফেশনালি যারা পড়াচ্ছেন, আমি তাদেরই তো বলছি। আমি মানে ধরো আমার ছেলে অডিটরি লার্নার, আমি এমন জায়গায় তাকে পড়তে পাঠালাম যেখানে এই ব্যাপারটার কোনো স্কোপই নেই।
না প্রশান্ত, তাহলে কি হবে? নর্মালি আমি যেটা আগেও বলেছি আপনাকে, যে স্কুলে বা যেই কলেজে আমাদের পড়াশোনাটা চলবে, মানে এখন যে শিক্ষা ব্যবস্থা চলছে যেখানে আমাদের ছেলেমেয়েরা যাবে পড়াশোনা করতে, সেই জায়গাটাতে কিন্তু আলাদা করে কোনো সিস্টেম কিন্তু জেনারেট হয়নি। তাই তো বলছি, ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা তিনটে ভাগে ভাগ আছে। এখন খুব ভালো করে চিন্তা করে দেখো, একটা হচ্ছে যেখানে আমরা ইনস্টিটিউশনে পড়তে যাচ্ছি, একটা হচ্ছে ইনস্টিটিউশনের বাইরে যে ব্যাচ গুলোতে আমরা অংশগ্রহণ করছি, আর একটা হচ্ছে বাড়ি যেখানে আমরা হোমওয়ার্ক করছি। এই পুরো পড়ার পদ্ধতিটা কিন্তু এই তিন ভাগে ভাগ করা আছে। আমি প্রথমটা যেখানে ইনস্টিটিউশনে পড়তে চাইছি সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না, সেটাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেইও। আমরা চেঞ্জ করতে কিছুটা পারি হচ্ছে যেখানে ব্যাচে যাচ্ছি সেখান থেকে, আর পুরোটা চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে আমার যেখানে হোমওয়ার্ক আমাকে করতে হবে, অর্থাৎ বাড়িতে। হ্যাঁ, সেটাই তো আমি তাই না? বললাম। হ্যাঁ, এই জায়গাটা, এইবার এই দুটো জায়গায় প্রথমটা ছেড়ে দাও, ইনস্টিটিউশন ছেড়ে দাও। আমি ইনস্টিটিউশনে একটা ভালো ইনস্টিটিউশনে ভর্তি করেছি যেখানে ঠিকঠাক মতন ক্লাস হয়, প্র্যাকটিক্যাল ক্লাস হয়, যেখানে ঠিকঠাক মতন বাচ্চাদের অ্যাটেন্ডেন্সের উপর কেয়ার নেওয়া হয়, বা যেগুলো ম্যানার্স গুলো ঠিকঠাক শেখানো হয়। আমি সেরকম একটা ইনস্টিটিউশন নির্বাচন করেছি এবং সেখানে আমি আমার ছেলেকে বা মেয়েকে ভর্তি করেছি। ফাইন। নেক্সট, আমি যেখানে এবার গৃহ শিক্ষকতার জন্য, মানে ওকে আলাদাভাবে শেখানোর জন্য যেখানে ভর্তি করব, সেটাও তো আমি বাঁচবো। আমি কি করে বাঁচবো? আমি যেমন ইনস্টিটিউশন বেঁচেছি, সেখানে ক্লাস ভালো হয়, ম্যানার্স শেখানো হয়, এইগুলো। আমি যখন গৃহ শিক্ষক বাঁচতে যাব, আমি কি বাঁচবো? তার ব্যাচ থেকে ভালো রেজাল্ট হয়, সেটাই কি বাঁচবো? আমি এইখানেই আপত্তি জানাচ্ছি, এইটা বেছো না। এইখানটায় আমরা প্রথম ভুলটা করি, যে এই ব্যাচ থেকে এই স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে বা একটা গড়ে ভালো রেজাল্ট এখান থেকে দেখা যায়। ভুলটা কিন্তু এখানেই হতে পারে। কিন্তু প্রশান্তদা, আর কি কোনো অপশন আমাদের কাছে থাকে? মানে আমরা যখনই ছেলে মেয়েদেরকে প্রাইভেট টিউটরের কাছে পাঠাই, বা এটা তার ওখানে গিয়ে ইনস্টিটিউশনে গিয়ে পড়ুক, কি আমার বাড়িতে আসুক, আমার বাড়িতে আসলে নয় ঠিক আছে, আমি তার সাথে টিচারের সাথে কথা বলে তার একটা, আমার ছেলে বা মেয়ের কি পড়ার স্টাইল সেটা তার সাথে ডিসকাস করতে পারলাম। আপনার থার্ড ফেজটাতে গিয়ে হয়তো এই জিনিসটা করা যেতে পারে, কিন্তু প্রাইভেট টিউটরের কাছে যখন তার জায়গায় গিয়ে সে পড়তে যাচ্ছে এবং সেখানে আমি যখন টিচার যখন নির্বাচন করছি, সেখানে কি আর এইখানেই আমাদের একটা option কাজ থাকে? করার আছে, যেটাকে আমরা সমাধান বলে ভাবছি বা ভাবা শুরু করতে পারি। যখনই একটি ছেলেকে কোনো টিচার বলছেন, প্রথম কথা তো টিচারের সঙ্গে তোমাকে ওতপ্রোতভাবে যোগাযোগ রাখতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের কাছে যারা আসেন, যে ছেলে বা মেয়ে পড়তে যাচ্ছে তো পড়তে যাচ্ছে, সেখানেই দায়িত্ব বাবা মায়ের শেষ হয়ে গেছে। না, টিচারের সঙ্গে ওতপ্রোতভাবে যোগাযোগ রাখতে হবে। তার পারফরমেন্স কি হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে, কি হচ্ছে, এইটা যদি থাকে প্রথম ক্ষেত্রেই, কিন্তু এটা বোঝাই যাবে যে টিচার তাকে বলছেন যে তোর দ্বারা কিছু হচ্ছে না। এই যে সিচুয়েশনটা তৈরি হবে, এটা কিন্তু প্রথম দিনই টিচার বলে দেবেন না যে তোর দ্বারা কিছু হচ্ছে না। কিছুটা হওয়ার পরে, সেই সময়ের আগে আমরা গার্জিয়ান, আমরা কেয়ার গিভার, আসল কেয়ার গিভার, আমাদের কিন্তু জানতে হবে আমার ছেলে বা মেয়ে এখানে প্রবলেম হচ্ছে। তার মানে প্রশান্তদা, এখানে আপনার একটা খুব ভ্যালিড পয়েন্ট আছে, সেটা হলো যে টিচার যখন এই যে সময়টা যিনি নিচ্ছেন এবং তারপর যখন উনি স্টুডেন্টকে বলছেন, সেই জায়গাটার মধ্যে বাবা মার একটা দায়িত্ব, সেই জায়গাটাকে আগে আমাকে জানতে হবে যে আমার ছেলে বা মেয়ের কিন্তু প্রবলেম শুরু হচ্ছে। এইবারে জানা গেল যে আমার ছেলে বা মেয়ের প্রবলেম শুরু হলো, এইবার প্রবলেমটা কি, এবং তাকেও বোধহয় ওই স্টেটমেন্টটা দেওয়াটা বোধহয় তার আগে, মানে অর্থাৎ স্টুডেন্টকে ডিরেক্ট ওই কথাটা বলা যে তোমার দ্বারা কিছু হবে না, এই সিচুয়েশনে যেতেই দেব না। হ্যাঁ, যেতেই দেব। তার আগেই তো আমি টিচারের সঙ্গে গিয়ে কথা বলবো যে স্যার আপনি বলুন যে আমার স্টুডেন্টের কোথায় প্রবলেম হচ্ছে, আপনার কি মনে হচ্ছে। এক্ষেত্রে তোমাকে আমি একটা কথা বলে দিই, আমরা না অনেক সময় এক্সপেরিমেন্টাল হয়ে যাই, অনেক সময় কি বেশিরভাগ সময়। যেমন ধরো আমার ছেলে, আমি বুঝলাম এই স্যার বললেন, স্যারের সঙ্গে যখন আমি গিয়ে কথা বললাম, তিনি বায়োলজি টিচার, তিনি বললেন যে ও বায়োলজিটা না ঠিক ধরতে পারছে না, অথচ বায়োলজি ও সাবজেক্ট নিয়ে বসে আছে, সেটা তো পাস করতে হবে ওকে। আমি কি করলাম, আরো একজন টিচারের সঙ্গে তাকে জুড়িয়ে দিলাম। আমরা কিন্তু সমস্যাটাকে ওভারলুক করে চলে গেলাম, সমস্যাটাকে মেটানোর চেষ্টাই করলাম না। আমরা আর আগে ভাবলাম যে একজনে হয়তো হচ্ছে না, দুজন দিলে বোধহয় সেটা। এবার দেখো দুজনের পড়ানোর স্টাইল আলাদা হয়ে যেতে পারে, কন্টেন্ট আলাদা হয়ে যেতে পারে, তাহলে এই বাচ্চাটা যে এমনি সমস্যা হচ্ছিল, সে বাচ্চাটা তো আরো বড় সমস্যায় পড়ে গেল। অথচ আমরা বাবা মা হিসেবে ভাবলাম কি, আমরা তো তাকে সাপোর্ট দিলাম। মানে আমরা অ্যাকচুয়ালি খুব সহজ সমাধান, যেটা সমাধান, হ্যাঁ, মানে বেশি খাইয়ে দিই বা বেশি পড়িয়ে দিই। অথচ আমার উচিত ছিল কি, আমরা টিচারের সঙ্গে পরিষ্কার করে যে কোন জায়গাটায় প্রবলেমটা হচ্ছে। ও কি পড়তে চাইছে না,
বা ও কি পড়লে মনে রাখতে পারছে না, বা ও কি পড়ার পর মনে রাখার পরে লিখতে পারছে না, বা লিখতে গিয়ে সিলি মিস্টেক হচ্ছে কি বড় মিস্টেক হচ্ছে, এইগুলো কিন্তু আমরা কিন্তু ভালো করে জানতেই চাইলাম না। আমরা তাকে আর কি করলাম, আরো একটা জায়গায় জুড়ে দিলাম এবং আশা করতে থাকলাম এবার এটা ঠিক হবে। এবার ঠিক হয়েছে। অথচ হয়ে গেল কি উল্টো, সে আরো ফ্রাস্ট্রেটেড হতে থাকবে। তার মানে প্রশান্ত দা, এই আলোচনার মাধ্যমে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমাদের বোধহয় এই বাবা মারই অ্যাকচুয়ালি মেন দায়িত্বটা থাকে। এই যে কথাটা স্টুডেন্টকে আজকে শুনতে হলো, বা ছাত্রছাত্রীরা যে এই যে একটা সমস্যার মধ্যে পড়ছে, সেই জায়গাটার মধ্যে বাবা মাই পারেন তাদেরকে এই জায়গাটাতে গাইড করতে, এবং এই আরো কথাটা একটা বলার কথা কিন্তু এর ভিতর আছে, যেটা দর্শক বন্ধুদের আমাদের বলতেই হবে। প্রত্যেক বাবা মায়ের উচিত তার স্টুডেন্টকে খুব ভালোভাবে জানা, খুব খুব তার ভালোভাবে তার বাচ্চাকে তার কোয়ালিটিস কি আছে। এবার এগুলো এতদিন ছিল এক্সপেরিমেন্টাল। কি হতো, কোন সাবজেক্টে একটু ভালো নাম্বার পেয়েছে আমরা ভাবলাম সেই সাবজেক্টে সে ভালো, সাবজেক্টে খারাপ নম্বর পেলে খারাপ, কোন সাবজেক্ট সে পড়তে চাইছে না ওটা আর ভালো লাগে না, এইভাবে আমরা একটা এক্সপেরিমেন্ট করতাম। এই না, এখন না ডিএমআইটি বলে একটা খুব সুন্দর টেস্ট হয়, ডার্মাটোগ্লিফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্সেস টেস্ট। অর্থাৎ একটা মানুষ যখন জন্মায় তখন সে কিছু ইনার কোয়ালিটিস নিয়ে আসে, একটা নয় কিন্তু বেশ কতগুলো, এই জন্য বলা হয় মাল্টিপল ইন্টেলিজেন্সেস। এবার এইটাকে যদি করানো হয় কোনো বাচ্চাকে, বাচ্চা কেন, তুমি যে কোনো মানুষকে এটা করাতে পারো, তাহলে তার ইনার কোয়ালিটিস, তার কি কি ভাবে, মানে সে কিভাবে পড়লে সে সবচেয়ে বেশি শাইন করবে, কোন লাইন তার পক্ষে উপযুক্ত হবে, কোথায় তার দুর্বলতা আছে, এইটা জানা সবচেয়ে বেশি জরুরি। দুর্বলতা গুলো কি আছে, কিভাবে সেটাকে ওভারকাম করা যাবে, প্রত্যেকটা জিনিস, তার আইকিউ লেভেল কি থাকতে পারে, তার কোন কোন বিষয় পছন্দ হবে, প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ারলি জানা যায় এবং এর অ্যাকুরেসি প্রায় 97%। ফলে কি হয়, আমি যদি আমার বাচ্চাকে বা আমার স্টুডেন্টকে এই টেস্টটা একবার করিয়ে নিই, তাহলে কি হবে, এই টেস্টটার পরে এই যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা আমাকে একটা গাইডলাইন দিতে পারে, এরকম ওভারঅল একটা মানে একটা পুরো ক্লিয়ার একটা গাইডলাইন দিতে পারে। এই গাইডলাইন দিলে তাহলে কিন্তু আমি আমার স্টুডেন্টকে ঠিক সেইভাবেই ট্রিট করতে পারি। আলটিমেটলি তো আমরা তাকে তার ভালো করবার জন্য, তাকে তো অ্যাচিভ করানোর জন্য সমস্ত কিছু করছি, তখন সেটা নিয়ে তার টিচারের সঙ্গে আলাদাভাবে কথা বলা যেতে পারে। একটা গাইডলাইন যদি আমার হাতে থাকে, আমি টিচারের সঙ্গে কথা বলতে পারি। টিচার যদি বলে না আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন তার জন্য এমন কিছু বিকল্প শিক্ষা ব্যবস্থা তৈরি করা, মানে শিক্ষা পদ্ধতি তৈরি করা যেতে পারে, যেটা সে সেই পথেই সে শিখতে পারবে, এগোতে পারবে। তাহলে দেখা যাবে, আমরা বহু দেখেছি 3 থেকে 4 মাস লাগে একটা বাচ্চাকে, যেখানে সবাই আঙুল তুলছে যে তোর দ্বারা কিছু হবে না, সেই বাচ্চাটা নিজের ইচ্ছায় পড়তে শুরু করে। এক্স্যাক্টলি। তাহলে তো আপনারা শুনলেন যে এই টেস্টার কথা, তাহলে আমরা এইভাবে এগোতে পারি। অর্থাৎ হয় আমাদেরকে, যদি আমরা ইনিশিয়াল লেভেলে গার্জেনকেই চেষ্টা করতে হবে তাকে গাইড করার, তারপর যদি না পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা উচিত। এবং প্রশান্তদা যেটা বললেন যে ডিএমআইটি টেস্ট, সেটা আমরা করিয়ে নিতে পারি যাতে ভবিষ্যতে আর কোনো কনফিউশন না থাকে, বা বাচ্চাকে এই কথাটা শুনতে না হয় যে তার দ্বারা কিছু হবে না। আর একটা কথা এখানে বলে রাখতে চাই, ডিএমআইটি টেস্ট কিন্তু বিশ্বাসযোগ্য জায়গা থেকে করা দরকার হয়। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিকঠাক জায়গা থেকে ঠিকঠাক ডায়াগনোসিস, ঠিকঠাক অ্যানালিসিসটা যেন করা হয়, না হলে কিন্তু আমার মুশকিল হয়। খুব মানে ডেলিকেট জিনিস। যাই হোক, কেউ যদি কোনো রকম অসুবিধায় পড়েন তাহলে আমাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে হেল্প করবো, অবশ্যই হেল্প করবো। আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্ট করে, এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ প্রশান্ত দা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।